স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। সবার আগে ২৪-এর গণহত্যার বিচার করতে হবে, নয়তো শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, রাজনীতির সাথে চাঁদাবাজ দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই। আগে যেমন চাঁদাবাজি ছিল, এখনও তা চলছে। এসব চাঁদাবাজি বন্ধ না করা হলে দেশে শান্তি ফিরবে না। স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াত ইসলামীকে স্পর্শ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি লুটপাট করেছে। জামায়াতের কারো বিরুদ্ধে সেই অভিযোগ নেই। জায়গা জমি অবৈধভাবে দখল করা, গাড়ি ঘোড়া দখল করা, অফিস আদালত দখল করা এদেশের কিছু মানুষ করে। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। যেখানে চাঁদাবাজি আছে, দুর্বৃত্তপনা আছে, দুর্নীতি আছে, এটার নাম রাজনীতি নয়। যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং অতি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে চায় বর্তমান সরকার। কোনোভাবেই ক্ষমতা দীর্ঘায়িত করার ইচ্ছা বর্তমান সরকারের নেই, এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ১৫ই ফেব্রুয়ারির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ৬টি সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে, যা সরকারি ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। এসব প্রস্তাবনা বাস্তবায়নে আশু করণীয় ঠিক করতে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকও হয়েছে। এসব বিষয় তুলে ধরতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যেসব সংস্কার জরুরি ভিত্তিতে করা হবে সেগুলো তুলে ধরেন তিনি। পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে, একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। জানান, জনপ্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশনের উল্লেখযোগ্য আশু করণীয় সম্পর্কে। নতুন 2টো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। তারপরে 10টা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন, অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই শব্দের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন। আমাদের সংবিধানের বিধান আছে, কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন, ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ, গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে অসীম শ্রদ্ধাবোধের কারণে পতিত স্বৈরাচারেরা কর্মসূচি দিতে পারছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। উপদেষ্টা আরও জানান, ছাত্র আন্দোলনের নেতারা ও বিএনপি পৃথক 2টি ঘোষণাপত্র তৈরি করেছে, যা রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে। তাকে জঙ্গি লিডার বানাতে $1 মিলিয়ন খরচ করছে ভারত, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে বই দ্রোহের গ্রাফিতি। সেই বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আর এই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় গণমাধ্যম। যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে
এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছেন। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান শামসুজ্জামান দুদু। কি করবে না সেটি বড় কথা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছে, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়। এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। গত 5 ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন ধরিয়ে দেওয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। ক্ষোভের মুখে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত করার 3 দিন পরও এখানে উৎসুক জনতার ভিড় বাড়ছেই। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার লোকজন জড়ো হন এখানে। আওয়ামী লীগের ফেসিবাদী কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ জানান তারা। শুধু বাংলাদেশের নেতা ছিলেন, উনি ছিলেন উপমহাদেশের একজন জননেতা ছিলেন। এখন এটা হলো কেন? আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? ওনার মেয়ে শেখ হাসিনা। বারে দাম্ভিকতা দেখাবেই করবে। ছাত্র এটার কর্মফলটা দেখা দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের যাতে কেউ সৃষ্টি না হতে পারে। এই ধ্বংসস্তূপ শেখ হাসিনার কর্মফল উল্লেখ করে উৎসুক জনতা বলেন, আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না এই দেশে। মানুষের জানমাল নিয়ে ইন্ডিয়ায় বসে এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এরকম করা উচিত না। আর কখনো কারো স্বৈরশাসক হইলে দেশের মানুষ তার পরিণতি এইভাবেই দিবে তাকে। বলেন, বিগত 15 বছরে শেখ হাসিনার ফেসিবাদী আচরণ, জুলুম, নির্যাতন ও গুম খুনের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বলেন, ভবিষ্যতে কেউ এদেশে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি হবে এমন। জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। দেখতে দেওয়া যায় বিড়ছি তো খারাপই লাগে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই, সে তো মানুষের ভালো করে নাই। বুধবার পলাতক শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে শুরু করে ছাত্র জনতা। আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেওয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি, এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল, এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও
বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে, আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর 2025-2026 মেয়াদে নির্বাচন হয়েছে। চামড়া খাতের উদ্যোক্তাদের এই সংগঠনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। 2014 সালের পর এই প্রথম উচ্চমুখর পরিবেশে ভোট হয়েছে। এবারে নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 27 জন, যেখান থেকে 16 জন জয়ী হবেন। এর মধ্যে সাধারণ ভোটার সংখ্যা 111 জন আর 94 জন সহযোগী। প্রার্থীরা জানান, চামড়া খাতে এখন বহুমুখী সংকট বিদ্যমান। নিরাপদ উৎপাদন ব্যবস্থা না থাকায় রপ্তানির বাজারও বড় হচ্ছে না। বলেন, সংগঠনটির মাধ্যমে সবার একযোগে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। চামড়া শিল্পকে আমরা একটা উন্নত মানে ডিজিটালাইজেশন করার জন্য চেষ্টা করব। আমাদের অবস্থান থেকে আমরা আমাদের যে দায়িত্ব আছে আমরা সেটা পালন করব। আমাদের যে সমস্যাগুলো আছে আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 1969 জন শিক্ষার্থীকে সনদ দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 25তম সমাবর্তন। শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 1550 জন স্নাতক ও 419 জন স্নাতকোত্তর পর্যায়ের। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সফল শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল সালাম। সমাবর্তনে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। খেলার খবর। সভাপতির সাথে আলোচনার পরও শনিবার অনুশীলনে যোগ দেয়নি বিদ্রোহী 18 ফুটবলার। সংকট সমাধানের আশা উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে নিউ স্কোয়াড নিউ ফিউচার দর্শনে এগুচ্ছেন কোচ পিটার বাটলার। শনিবার সন্ধ্যা নামার খানিক আগে মাঠের অনুশীলন থেকে ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ পিটার বাটলারের সেশনটা ছিল ক্লোজ ডোর। বৃহস্পতিবার কোচ খেলোয়াড় দ্বন্দ্বের কারণ খুঁজে রাত 9টা নাগাদ করণীয় সুপারিশমালা সহ সভাপতি বরাবর রিপোর্ট জমা দেয় বাফুফের বিশেষ কমিটি। জানা গেছে তারপর রাত 2:30টা পর্যন্ত বিদ্রোহ করা ফুটবলারদের সাথে একক ও দলগত বৈঠক করেন সভাপতি তাবিত আওয়াল। মেয়েদের ট্রেনিংয়ে যোগ দিতে অনুরোধ করেন তিনি, কিন্তু শনিবার সকাল বা বিকেল কোনো সেশনেই যোগ দেননি সাবিনারা। প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। আমি যেহেতু সেই আন্ডার-12 থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি, সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি। তো আমি চাবো ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। ওরা হয়তো একটা অভিমানে আছে। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নারী দলের কোচ পিটার বাটলারের। তার ভাবনায় এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সামনের দুটি ম্যাচ। আমি কোনো মন্তব্য করতে চাই না। ট্রেনিং করাতে যাচ্ছি, সঠিক সময় হলেই আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য দল ঘোষণা করা হবে। তবে জেনে রাখুন, নতুন দল, নতুন ভবিষ্যৎ। কোচের এমন বক্তব্যে বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায় যে অন্তত 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচের জন্য দলে থাকছেন না বিদ্রোহ করা 18 ফুটবলারের কেউই। জানা গেছে দ্রুতই নারী ফুটবলারদের সাথে চুক্তি সারবে বাফুফে। তবে সেখানে বিদ্রোহী ফুটবলাররা থাকবেন কিনা তা পরিষ্কার নয়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। চিত্রশিল্পী নাজমুন নাহার রহমান
দ্য ফ্লুইড গেজ বা প্রবাহমান দৃষ্টিভঙ্গি নামের একক প্রদর্শনীর আয়োজন করেছেন। সন্ধ্যায় ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আব্দুল বারাক আলভী, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি চেয়ারম্যান মোস্তাফিজুল হক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। উজ্জ্বল লাল, হলুদ ও কমলা রঙে ছবি এক একটি যেন জীবন্ত দৃশ্য। ছবি আঁকার ভুবনে বাস্তবভিত্তিক চেতনাকে প্রেরণা হিসেবে গ্রহণ করেছেন চিত্রশিল্পী নাজমুন নাহার রহমান। ঘর সংসার সামলে নিয়মিত ছবি এঁকে রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছেন এই চিত্রশিল্পী। ধানমন্ডিতে তার প্রথম একক প্রদর্শনী আয়োজিত হয়। গ্যালারিতে শিল্পীর আঁকা ২৪টি ছবি স্থান পেয়েছে লোকজ অঙ্কন রীতিতে। তিনি এঁকেছেন নারী অবয়ব, মা ও শিশুর ফর্ম, পাখপাখালি, মাছ, ফুলসহ ফুলগাছ প্রভৃতি। নারী দুর্বল নয়, নারী সত্তাকে দৃঢ় করে তুলতে পূর্ণ নারীবাদের বিকাশ প্রয়োজন। শিল্পীর ভিন্ন এ চেতনা ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়েছেন দর্শনার্থীরা। শিল্পী নাজমুন রহমানের ওভারঅল কনসেপ্ট ছবি আঁকার অসাধারণ লেগেছে আমার কাছে। মাঝে মাঝে মনে হয় প্রজাপতির মতো উড়ে যায়, মাটির সাথে আমাদের ফুলের একটা সম্পর্ক আছে। চিত্রশিল্পী মূলত তথাকথিত নারীবাদী নয়, বরং প্রাসঙ্গিক নারীবাদী চেতনার বহিঃপ্রকাশ ফুটিয়ে তুলেছেন রং তুলির সংমিশ্রণে। আমার ছবিগুলো আপনারা খেয়াল করবেন যে নারী, শিশু, ফুল, পাখি এবং শহর কেন্দ্রিক, এবং আমার ছবিতে নারী খুব প্রাধান্য পেয়েছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে ১২ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজধানী গুলশান সোসাইটি পার্কে আয়োজন করা হলো ভিন্নধর্মী পেট কার্নিভাল, যার প্রধান আকর্ষণ পেট ফ্যাশন শো। নিজেদের পোষা প্রাণীকে চমকপ্রদ পোশাকে সাজিয়ে র্যাম্প ওয়াক করেছেন প্রাণীপ্রেমীরা। গুলশান থেকে ফেস্টিভ্যালে এসেছে ক্যান্ডি, পরনে ছিল নজরকাড়া লেহেঙ্গা। সেই ক্যান্ডিকে এক নজর দেখার জন্য ছিল উৎসুক দর্শনার্থীদের ভিড়। ক্যান্ডির মতো এমন বাহারি পোশাক পরে বেলায় র্যাম্পে অংশ নেয় স্নোই, টুনটুনি, চকোসহ এমন আরও আদরের পোষা প্রাণী। প্যাম্পার্ড পলস বাংলাদেশ আয়োজন করেছে প্রাণীপ্রেমীদের জন্য ভিন্নধর্মী এই পেট ফ্যাশন শো। পোষা প্রাণী অনেকের কাছে নিজের সন্তানের মতো, তাদের সাথে একটু খুনসুটি যেন সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। খুবই ভালো লাগে, নিজের বাচ্চার মতো। আসলে পেটটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। স্পেশালি কুকুরের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আনওয়েভারিং একটা লয়ালিটি থাকে, যে আপনি যাই করুন না কেন ওরা সবসময় আপনার সাথে থাকবে। এটা হচ্ছে আমার বাচ্চা, ও হচ্ছে স্নোই। ওর যখন 2 মাস বয়স তখন থেকে আমার সাথে আছে। আদরের বিড়াল ও কুকুরকে নিয়ে সবাই এক জায়গায় আসতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। ফার্স্ট টাইম আসছি ফ্যামিলির সাথে, খুব এনজয় করছি, আর আমাদের কিচেনও অনেক এনজয় করছি। আমাদেরও যারা ডগ লাভার্স, পেট লাভার্স আছি, সবাই একসাথে হই। পেট পালার ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে তারা যদি অ্যাডপ্ট করতে চায় তাহলে হচ্ছে প ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারে। প্রাণীদের ফ্যাশন শোর পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন ব্ল্যাক জ্যাং ও অ্যাভয়েড রাফা। তাদের গানের ছন্দে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।